কারুশিল্প, চারুশিল্প, যার মধ্যে থাকবে হচ্ছে কারুশিল্প এবং লোকশিল্প। আচ্ছা দেখেন, কারুশিল্প এক কথায় যদি আমরা বলি কারুশিল্পটা কি, কারুশিল্প হচ্ছে কারুকাজ, তাই না? আর লোকশিল্প হচ্ছে কি ম্যাম? নারীগত লোকশিল্পের জন্য একটা বিখ্যাত জায়গা, কি বলেন তো? চাষে আপনি বলেন। লোকশিল্প বলতে মানে বাঙালি সংস্কৃতির ওপরে নির্ভর করে মানুষ সৃষ্ট যে শিল্প সেটাকে লোকশিল্প হয়েছে। বেশি স্মার্ট হয়ে গেছে। আমি সহজ ভাষা পাই না স্যার, দর্শনের ছাত্র তো স্যার। লোকশিল্প আসলে গ্রামের কাজকর্মের প্রয়োজনে যেই সব মানুষ তাদের ঘরের আসবাবপত্র কাজের উদ্দেশ্যে বানায়, আসলে এক কথায় সেটাই লোকশিল্প। এবং এই লোকশিল্পের উপরে যখন কোনো কারুকাজ করা হয় তখন সেটা কি হলো? কারুশিল্প। এইভাবে যদি আপনি চিন্তা করেন তাহলে এই দুটো কখনো ভুল হয় না, কিন্তু আমরা ম্যাক্সিমাম টাইম এটা ঘুরাই ফেলি। কারুশিল্পটা কি, লোকশিল্পটা কি? হ্যাঁ, এটা একটু মনে রাখতে হবে। এটার তাৎপর্য এবং আপনি এটা এই কারুশিল্প এবং লোকশিল্পটা এখন থেকে পড়া শুরু করলেন, এটা প্রতিটা পদে পদে আপনি সামনে আগামী হয়তো আপনাদের নিবন্ধন থেকে শুরু করে অন্য অন্য যে কোনো জায়গায় এই কয়েকটা জিনিস লাগবেই হবে। কারণ আপনি এগুলো না জানলে আমাদের সংস্কৃতির আপনি ম্যাক্সিমাম জায়গায় হচ্ছে অজানা থেকে যাচ্ছেন, তাই তো? দেখেন, আমি একটু এই যে ক্লাস 8-এর একটা বই, এটা মেবি হচ্ছে 17-18 সালের একটা বই। তখন আমি স্কুলে জব করতাম, স্কুল থেকে আমাকে বইটা দেওয়া হয়েছিল 17 সাল। হ্যাঁ হ্যাঁ, এই সময় আমি স্কুলে জব করি। তখন দেখা যাচ্ছে 14 সালে মাস্টার শেষ করে সবেমাত্র স্কুলে জয়েন করেছিলাম, তারপরেই এই বইটা নতুন আসছে। ব্যবহারিক বস্তুতে সৌন্দর্য আরোপ করার মধ্যে দিয়ে কারুশিল্পের সূচনা আমরা তাও জেনেছি। মানে আমি যেটা বললাম যে ব্যবহারিক বস্তুতে আমরা যে ধরনের ব্যবহারিক বস্তু তৈরি করি, যেমন ধরেন নকশি পিঠা, পিঠা কেন, নকশি শিকা, তারপরে হচ্ছে এই যে মাটির পাত্র, বিভিন্ন রকম মাটির পাত্র, চাদর, নকশি কাঁথা থেকে শুরু করে অসংখ্য জিনিসপত্র আছে না, যেগুলো আমরা দৈনন্দিন কাজে ব্যবহার করি। সেই কাজের উপরে যখন সুন্দর করে কোনো কারুশিল্প মানে কারুকাজ করা হচ্ছে, সেটা হতে পারে তুলির কাজ, হতে পারে সেলাইয়ের কাজ, হতে পারে হচ্ছে অন্যান্য মাধ্যম দিয়ে। এটাকে মানে চিত্র বলা যায়। না, চিত্র বলা যায়। আমি যদি এখন ওপর পরে তামা বা লোহা দিয়ে, কোনো লোহার জিনিসের উপরে তামা বা লোহা দিয়ে অলঙ্করণ করি, আপনি কি বলবেন সেটাকে চিত্র বলতে পারবেন? ওটাই কারণ সেটার মানটা ভিন্ন হয়ে যাচ্ছে। এবারে আমরা আপাতত এইভাবেই বলবো, সকল ব্যবহারিক বস্তুই কারুশিল্প নয়, শুধুমাত্র যেসব ব্যবহার্য সামগ্রী শিল্প গুণ সম্পন্ন, অর্থাৎ যা কারুশিল্প খচিত অথবা নির্মাণ শৈলীর কারণেই মনোমুগ্ধকর, তাকে আমরা কারুশিল্প বলতে পারি। আচ্ছা, এখানে একটা মজার ব্যাপার থাকতে হবে, যেটা বললাম আমি, যে সকল ফিক্স, এখানে সকল ব্যবহারিক বস্তুই কারুশিল্প নয়। এখন কারুশিল্প বলতে গেলে যে কারুশিল্পের মধ্যে সব কিছু কি আমরা ব্যবহার করি, আমাদের ব্যবহার করার প্রয়োজন হয়? ধরেন যে একটা শিকা চিনেন না আপনি? ধরেন এতটুকু কোনো ম্যাট, সেটার উপরে আমরা কারুকাজ করে আমরা ওটা হ্যাঙ্গিং করে রাখলাম, যেটার ব্যবহারিক উপযোগটা খুব কম, মানে আমরা ব্যবহারটা করতেছি খুব কম। আই মিন শোপিস যখন হয় তখন সেটা কিন্তু আমরা কারুশিল্প বলতে পারবো, বাট ব্যবহারিক উপযোগ কিন্তু হচ্ছে না। তার মানে সকল লোকশিল্পই কিন্তু সকল কারুশিল্প না, বা সকল লোকশিল্প কারুশিল্পের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে না। তার মানে কারুশিল্প যেগুলো কোনো কিছুর উপরে খচিত, সেটা সৌন্দর্য বর্ধন বা নকশা খচিত অনেক কিছুই হতে পারে। কিন্তু লোকশিল্প যেটা করবো আমরা, লোকশিল্প মানে আমাদের আসলে দৈনন্দিন কাজের জন্য যেগুলো আমরা ব্যবহার করি, সেগুলো টোটালি হচ্ছে লোকশিল্প, যেটা আমাদের সমাজে হিউজ প্রকার একটা জায়গা দখল করে আছে।
তার মধ্যে উদাহরণ দিলে আমরা পাবো অনেক কিছু। আপনাদের এখানে কিন্তু কামার অনেক কুমার লর্ডস অফ কুমার আছে না? আছে। আমি নাটোরে যে হারে মাটির কাজ দেখছি এর পেছনে এখানে আছে, ওইদিকে আছে, এটা আমার আত্মের গ্রুপ হয়ে গেছে তেবাড়িয়া আছে। যে এখানে এত মাটির কাজ করা হয়, এটা অবাক করার বিষয়। তেবাড়িয়ায় অনেক সুন্দর সুন্দর নাটোরের মতো একটা জায়গায় মানে এতটা পরিমাণ তেবাড়িয়া তেবাড়িয়া তেবাড়িয়ায় বলে সবাই। তেবাড়িয়াতে আমি দেখলাম যে এখানে মাটির যে এই যে ইয়েগুলা বানাচ্ছে, ব্যাংক গুলা, হাড়ি গুলা, চারা, অনেক কিছু বানাচ্ছে, অনেক ডিজাইনও করে। এই যে হাড়িগুলো বানাচ্ছে আপনার, তারপরে রান্না করার জন্য যে হাড়ি কলস ছোট ছোট বানাচ্ছে, এগুলোর উপরে যখন রং দিয়ে সুন্দরভাবে কিছু ডিজাইন করা হচ্ছে, নকশা তৈরি করা হচ্ছে, তখন আমরা সেটা কি বলতেছি? কারুশিল্প। এই কারুশিল্পটার আবার হচ্ছে ব্যবহারিক উপযোগ আছে, মানে আমরা ব্যবহার করতে পারি, কিন্তু কিছু কিছু কারুশিল্পের ব্যবহারিক উপযোগ নাই, যেটা শোপিস আকারে আমরা হ্যাঙ্গিং করে দিচ্ছি বা ঝুলিয়ে রাখতেছি বা রুমে কোথাও রাখতেছি, ফুলদানি, সেগুলোর ব্যবহারিক উপযোগটা খুব কম, তাই না? যা কারো কার্যখচিত অথবা নির্মাণ শৈলীর কারণে অনুভূতিকর, তাকে আমরা কারুশিল্প করতে পারি। জীবনের প্রয়োজনে মানুষ যা সৃষ্টি করে তা প্রাথমিক রূপটি হয় খুব সরল। যেমন আমরা যদি আদিমকালের বিভিন্ন হাতিয়ার বা বাসনপত্রের ছবি দেখি, দেখা যাবে সেগুলো খুব সহজ এবং সরলভাবে তৈরি করা। মানে ধরেন যে আগেকার যুগে চাকু ছিল, আদিমকালে যখন মানুষ হচ্ছে রান্না বান্না করা শিখে নেয় বা কোনো অস্ত্রশস্ত্র মানুষ শিখে নেয়, তখন মানুষ কিভাবে যন্ত্রপাতি কখনো জিনিসপত্র বানায়, যে পাথর ঘষে, সেগুলো হচ্ছে কি ধরনের মাল থাকতো? না, ওই পাথর ঘষেও অস্ত্র বানাইতো, পাথর ঘষে যে অস্ত্রটা বানাইতো, তখন সেটা খুব সহজ সরল ছিল না। এখন যদি আমরা দৃষ্টিকোণ থেকে দেখি, আমাদের কাছে মনে হবে এটা খুব সহজ এবং সরল, খুবই মানে উপায় নাই, তাই হচ্ছে বানাইছে। কিন্তু আপনি আমি কিন্তু চাকু বানাইলে লোহার চাকু কিন্তু বানাবো, এটা সহজ। যেমন এটা কিন্তু এটা তো আধুনিক রূপ, প্রাচীন যুগে কি এটা আমরা কল্পনা করতে পারতাম না, অসম্ভব। তো এটাই বলা হচ্ছে। তো পৃথিবীর সবচেয়ে ধারালো মনে হয় ইয়া আছে না, ওই যে লাভা বের হয়, লাভা থেকে যখন আগুন বের হয়, এই আগুনটা যখন প্রচন্ড উত্তপ্ত হয়ে ঠান্ডা হয়, তখন সেটা এক প্রকার ক্রিস্টালের মতন হয়ে যায়, ক্রিস্টাল, যেটা পৃথিবীর সবচেয়ে ধারালো। ওইটা যখন ভেঙে একটা চাকু তৈরি করা হয়, সেই চাকুটা দিয়ে যদি আপনি এই কাগজগুলা এইভাবে ধরবেন, তো অটোমেটিক স্মুথলি ভাবে কেটে যাবে। আমার ধারণা ওটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ধারালো। হ্যাঁ, ওটাই সবচেয়ে ধারালো। আদিমকালের বিভিন্ন হাতিয়ার বা বাসনপত্রের ছবি দেখি, দেখা যাবে সেগুলো খুব সহজ এবং সরলভাবে তৈরি, কেবল ব্যবহারিক প্রয়োজনের কারণে সেটি তৈরি করা হয়েছে। কিন্তু পরবর্তীকালে সৌন্দর্যবোধ ও রুচিবোধের প্রয়োজনে সে সকল হাতিয়ার বা বাসনপত্রই মানুষ অনেক সুন্দর ও মনোমুগ্ধকর তৈরি করে থাকে, শিল্প রূপ দিয়েছে, তখনই সেটা কারুশিল্প হয়েছে। যেটা আমরা বললাম যে একসময় পাথর গরম করে পাথরের উপরে কোনো কিছু কি হতো, রান্না করা হতো, জাস্ট পাথরের উপরে পাথরটা গরম করে ওপরে রান্না করা হতো, বা পাথর গরম করে পানির মধ্যে দিলে পানিটা গরম হতো। তার মানে যেসব জিনিসপত্র আগে তৈরি করা হতো, ম্যাক্সিমামগুলাই কি হচ্ছে যে ব্যবহারিক উদ্দেশ্যে, তাই না? ব্যবহারিক উদ্দেশ্যে। তখন কিন্তু এত নান্দনিকতা ছিল না, মানুষের রুচি ছিল না। তারা কি করতো, কারণ আপনার মতো মহিলা মানুষ শিকল পাপড় করে ঘুরে বেড়াচ্ছে, আমাদের মতো ছেলে আমরা পাতা পরে ঘুরে বেড়াচ্ছি। তখন কি এগুলোর উপযোগ ছিল না, কিন্তু আমরা এখন কি করতেছি, শার্ট বা সালোয়ার কামিজ বা বোরকা যেগুলোই হচ্ছে এগুলো করতেছি। তার মধ্যে এগুলোর মধ্যে এখন আমরা কি করছি, কারুকাজ করতেছি, ডিজাইনও করতেছি না? তার মানে এটা তো আমাদের শিল্প, লোকশিল্প। লোকশিল্পের উপরে আবার কি হচ্ছে, কারুশিল্প। তাহলে লোকশিল্প এবং কারুশিল্প একে অন্যের পরিপূরক। আচ্ছা, এটার কিন্তু আবার পার্থক্য কতবার আসছিল, যেমন লোকশিল্প এবং কারুশিল্পের পার্থক্য দেখাও, মানে লোকশিল্প কারুশিল্প বলতে কি বুঝে, লোকশিল্প কারুশিল্পের পার্থক্য উল্লেখ করো। বুঝতে পারলাম? লোকশিল্প কারুশিল্পের পাশাপাশি কিন্তু
কারুশিল্পটা হচ্ছে লোকশিল্পের পরবর্তী একটা ধাপ, আর লোকশিল্প হচ্ছে প্রাথমিক মানুষের দৈনন্দিন যে কাজকর্ম করা হয় সেটার প্রয়োজনীয় একটা ধাপ, তাই কিনা? এখন লোকশিল্প কারুশিল্প আমাদের কি ভুল হবে আর উদাহরণ দিতে বা মানে যদি বলা হয়, ম্যাম বুঝতে পারছেন আপনি? যারা অনলাইনে আছেন তারা কি ঠিক মতো বুঝতে পারছেন? আপনারা একটু একটু করে আমাকে বলবেন। এই পাশের এটা কি? পাটের তৈরি করা শিল্প, এটা একটা থলে। আচ্ছা, মানুষ তার জীবনযাপনকে সুন্দর করার জন্য, সুখে এবং আনন্দে বসবাস করার জন্য শিল্পকর্মকে নানাভাবে ব্যবহার করে, এটা তো আমরা সবাই জানি। গ্রামের সাধারণ গরিব কৃষক বা শ্রমিক তারা কুড়ে ঘরটি বাঁশ, খড় ও ছড় দিয়ে যথাসম্ভব সুন্দর করে তৈরি করার চেষ্টা করে। দরজা জানালার বাঁশ ও বেতের বাঁধন দিয়ে নানা রকম নকশা তৈরি করার চেষ্টা করে। এর কারণ সব মানুষের মধ্যেই সৌন্দর্যবোধ থাকে, কত সুন্দরভাবে ছোট করে লিখছে। আর সে তার জীবনযাপনকে ওই সৌন্দর্য বোধের প্রয়োগ করতে চায়। আবার গায়ে যারা অর্থশালী তাদের বাড়িঘর পরিপাটি করে সাজানো থাকে, কাঠের দরজা জানালা থাকে, কাঠ দিয়ে খোদাই করা উঁচু উঁচু হয়ে থাকে, নানা রকম নকশা, ফুল, পাখি ও লতা পাতার ছবি। তাদের বাড়িতে ব্যবহৃত খাট, পালং, চেয়ার, টেবিল, নানা রকম আসবাবপত্র, বেত এবং বাঁশের তৈরি বিভিন্ন সামগ্রীতে নানা রকম কারুকাজ করে সেগুলোকে সৌন্দর্য মণ্ডিত করা হয়। শহরের মধ্যবিত্ত বা উচ্চবিত্তরাও কারুশিল্পকে নানাভাবে ব্যবহার করে তাদের জীবনযাপনে। আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত বিভিন্ন সামগ্রীর প্রায় সবই কারুশিল্পের অন্তর্ভুক্ত। সুতরাং দেখা যাচ্ছে কারুশিল্প আমাদের সারা জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। ম্যাম, আচ্ছা দেখেন, আমরা মোটামুটি কারুশিল্প বুঝতে পারলাম, এবং কারুশিল্পের উদাহরণ যদি আমি দিতে বলি সেটা আপনারা অবশ্যই দিবেন। নকশি শিকা দিবেন, নকশি কাঁথা দিবেন, তারপরে বেতের কারুকাজের উপরে রং করা যায়, বা হাড়ি পাতিলের উপরে নকশা খচিত কাজ করা যায়। আবার তারপরে হচ্ছে আপনার যে এই যে খেলনা পুতুল, হাতি, ঘোড়া, মাটির পুতুল, এগুলো কিন্তু চমৎকার একটা আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য। অথচ এই ঐতিহ্যগুলো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে, খেয়াল করছেন? নতুন নতুন প্লাস্টিক আসার ফলে এবং বাইরের দেশের শিল্পটাকে অনেক, এই যে মেশিনারিজ আসার ফলে শিল্পকর্মগুলো এতটা সহজলভ্য হয়ে গেছে যে এই ধরনের কারুকাজগুলো আমরা দেখতে পাচ্ছি না। জি, তো এর মধ্যে দেখেন যে এই যে টেপা পুতুল বলে, বা এই যে হাতি, লোকজ ঘোড়া, এগুলোকে লোকজ হাতি বা লোকজ ঘোড়া বলবেন। হ্যাঁ, এটাকে বলবেন না যে খেলনা হাতি বা খেলনা, আমি যেটা প্রথমে বলতে চাইছিলাম ওটা বলবেন, এটা বলবেন লোকজ। এগুলোর অপব্যবহার চলতেছে, তো এই জন্য এগুলো মানে ভ্যানিশ হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি এগুলো দিয়ে এখন কবিরাজি করে। আচ্ছা, যারা করার তারা করুন। এই জিনিসগুলো কিন্তু আমাদের ঐতিহ্য। যেমন এই যে পাখি, কিন্তু আমরা আগে পাখিতে বাঁশি থাকতো, হ্যাঁ, আরো নানা রকম আমাদের যে সুন্দর কালচারগুলো ছিল, এই কালচারগুলো কি হচ্ছে এখন জানেন, ধ্বংস হয়ে যাচ্ছে। ধ্বংস কিন্তু আমরাই করতেছি, কারণ আমরা সেই লোকগুলোর থেকে জিনিসগুলো কিন্তু কিনি না। আমরা না কিনে ধরেন একদম আধুনিক, একদম হুবহু একটা হাতি কিনে নিলাম প্লাস্টিকের, ঠিক আছে? আবার সেই হাতিকে যদি আপনি রিমোট কন্ট্রোল সিস্টেম থাকে, হাতি আবার নাচবে, ড্যান্স দিবে, দুই এক ধাপে দিক ওদিক যাবে, এই যে ব্যাপারগুলো থাকে, পিচ্ছিরা তো ওটাই স্বভাবত বুঝবে। কিন্তু ধরেন আমি আপনি পছন্দ করবো হচ্ছে আমাদের লোকসটা, তাই না? কিন্তু লোকসটাই কিন্তু এক ধরনের আমাদের আভিজাত্য বা ঐতিহ্যের ধারক বাহক। এটা আমাদের পিচ্ছিগুলো বুঝবো অনেক লেটে, যখন সেটা থাকবে না। কিন্তু তারপরেও এটা আমাদেরই দায়িত্ব। যদি আপনি একটা পিচ্ছিকে ভালো জিনিস কিনে দেন, একটা মাটিরও জিনিস কিনে দেন, শোপিস হিসেবে রেখে দিবেন, কিন্তু প্লাস্টিকের খেলতে দিবেন, কিন্তু এগুলো শোপিস হিসেবে রাখবেন। কারণ কি, এই যে শিল্পত্বের যে ব্যাপারগুলো, এগুলো আপনি যত আপনার রুমের মধ্যে রাখবেন বা অন্যান্য শৌখিন সুন্দর জিনিসপত্র রাখবেন, আপনার মনে যে একটা খোরাক থাকে বা মনে যে একটা ভালো লাগার ব্যাপার থাকে, এই জিনিসগুলো দেখবেন ধীরে ধীরে পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে। আমরা প্রাইমারিতে পড়ার সময় আপনার মাটি দিয়ে এটা বানিয়ে নিয়ে যেত। হ্যাঁ, মাটিতে বানিয়ে নিয়ে যারা কিনে নিয়ে আসতো চলে আসতো। আচ্ছা, আরেকটা জিনিস আমি একটু উদাহরণ দিই। দেখবেন যে আমরা যখন হাত মুখ ধুয়ে রাখি, আমাদের নিজেদেরকে কিন্তু একটু পরিষ্কার মনে হয়, একটু ভালো লাগে, তাই না? একটু অস্বস্তি লাগে না, কিন্তু ভালো লাগে।
তো এই ভালো লাগাটা কিন্তু এই শিল্পের মধ্যে দিয়েও রাখতে হবে। তাহলে আপনার রুচিবোধ চেঞ্জ হবে, আপনার মাইন্ডসেটের যে ব্যাপারগুলো সেটা চেঞ্জ হবে, এবং অনেক ক্ষেত্রে রাগও পরিহার হয়ে যায়। রাগ ওর মধ্যে যখন আমাদের এই যে কালচার জিনিসপত্র আমরা রাখবো, তখন দেখবেন অনেক কিছুই আপনার সৌন্দর্যবোধ নতুন নতুন ক্ষেত্রে বেরোবে, আপনার ভিতর থেকে বেরিয়ে আসবে। কারণ আমাদের মধ্যে যে শিল্পাত্মক ব্যাপার আছে, বা দেখবেন আমরা সবাই কিন্তু গান পছন্দ করি, নাচ পছন্দ করি, কবিতা আবৃত্তি করতে পছন্দ করি, আর অন্য অন্য সেলাই করা বা শৌখিন কোনো কাজ কর্ম, ছবি আঁকা, সবই কিন্তু পছন্দ করি আমরা, তাই না? কিন্তু দেখা যাচ্ছে এগুলোর প্রতিফলন আমরা সেভাবে ঘটাইতে পারি না। এটার কারণ কি জানেন? এটার কারণ হচ্ছে আমরা এগুলোর সাথে অভ্যস্ত হতে পারতেছি না, আমরা অনেক দূরে চলে আসছি এগুলো থেকে। কিন্তু স্যার আমরা যে 2 টাকা দিয়ে 5 টাকা দিয়ে পাখিটা কিনেছি বাসি থাকতো, এখন ওইটা বিভিন্ন রেসিডেন্সিয়াল রিসোর্ট বা এগুলোতে শোপিস আকারে ব্যবহার করলে ওগুলোর দাম এখন তো অনেক বেশি, মানে সে তাহলে যেগুলো আপনি আগে তৈরি করে দেখছি। ওখানে বিক্রি করেন? অনেক বেশি না, সত্যি তো বেশি না। এই জন্য আমরা আমাদের মানে করেন। রেগুলার আগে এই ইউজ করতাম এগুলো, যেগুলো কিন্তু মেলাতেই উঠতো। ও এখন দেখেন, এই দেখা যে যায় না। এগুলোর আপনাদের উপযোগ বলে দেই। এই যে এবার বৈশাখ হলো আমাদের, বৈশাখে যেমন আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় হলো হচ্ছে আপনার ইলিশ মাছ। আমি যদিও যাইনি, হ্যাঁ, ইলিশ মাছ রান্না হয়। না না না, এটা তৈরি করা হয়েছিল ইলিশ মাছ, বিশাল একটা ইলিশ মাছ তৈরি করা হয়েছিল। চারকোনা অনুষ্ঠানে। হ্যাঁ, আর একটা কি যেন তৈরি হলো, আমি চারকোলা যাইনি, এবার দূর থেকে বাইরে থেকে একটু দেখলাম। আরেকটা কি যেন তৈরি করা হলো বিশাল হবে। এগুলো তৈরি করে কেন রাস্তা রাস্তা হচ্ছে যে এই যে র্যালি করে, বলতে পারবেন? স্যার, পুরাতন ঐতিহ্যকে আবার ফিরিয়ে নিয়ে আসার জন্য, যেটা আমাদের ঐতিহ্য। আমাদের কালচার আমাদের মধ্যেই থাকুক। হ্যাঁ, সেটাই। আমাদের কালচার যে এখন ধরেন যে আপনি বোরকা পরছেন, পাখি বোরকা বলেন, বাকি প্রজাপতি বোরকা বলেন, বা যেটাই বলেন, এটা কি আপনার কালচারে ছিল? আপনার কালচারের বোরকা অন্যরকম না? হ্যাঁ। অথচ আপনার কালচারের ওই বোরখাটাকে আপনি যদি আধুনিক করতেন, তাহলে আজকে সেই বোরখাটা আপনি নতুন একটা নাম পাইতেন। কিন্তু আমরা কি করে জানেন? আমরা তো অন্য সংস্কৃতির উপর নির্ভরশীল। শুধু আপনারা না, আমরাও তাই। আমাদের পোশাক আশাকের ক্ষেত্রে আমরাও তাই করছি, যে মোবাইল প্যান্ট করতেছি, এটা আমাদের কালচারের। কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই প্যান্ট আমার জরুরি, অনেকগুলো পকেট থেকে অনেক জিনিসপত্র রাখা আছে, এই জন্য আমি নিচ্ছি। থিওরি করেন আগে, তারপরে দেখেন আম্মা, চাষি, তোমার বন্ধুগুলা কালা কালা। আন্টি একটু মনোযোগ দিয়ে দেখেন, আগে পড়াটা, পরে তারপরে ওগুলো আমরা যাবো। মানে রিটেনে পাস না করলে ভাইবা দিয়ে লাভ নাই। Practically এখনো আপনারা 100-র মধ্যে থিওরি আপনার সারা বছরের মধ্যে 4 দিন করলে কমপ্লিট হয়ে যাবে। হয়ে যাবে। আপনি কি সন্তুষ্ট আমার কথা শুনে? কিন্তু প্র্যাকটিক্যাল করতে হবে 6 মাস। আপনি কি অসন্তুষ্ট আমার কথা শুনে? হ্যাঁ, তাহলে প্র্যাকটিক্যালের দিকে মনোযোগ দেন, থিওরির দিকে মনোযোগ দেন না। মার্কসটা নিয়েও চিন্তা করেন। স্যার যেটা বলতেছে না, এই যে কারুশিল্প পড়ালো, আজকের পর থেকে মনে হয় কারুশিল্প আর না পড়ালেও চলবে ইনশাল্লাহ, মানে না পড়লেও চলবে। ধরেন কিন্তু যেটা মার্কসটা আমরা চিন্তা আঁকাইতে না হবে করে, ওটা প্রতিদিন আঁকাতে হবে। মার্কসটা আমরা চিন্তা না করে আমরা চিন্তাটা করবো হচ্ছে শেখা। আমরা যত শিখবো আমরা ততই মানে ভালো কিছু অর্জন করতে পারবো। এবং দেখা যাচ্ছে যে আপনারা সবাই তো চাকরি করেন। আমি চালাচ্ছি গেল। একটা ইয়ে করতে আরেকটা রং নিচ্ছে। এই যে আপনারা চাকরি করেন, আমি এটা নিয়ে আসলে খুবই বিরক্ত। না, চাকরি নিয়ে আমি আসলে আপনাদের চাকরির কথা শুনে আমি এতটা বিরক্ত যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমাকে দেখা যাচ্ছে তো, এটি তো ভালো ছিল। আমি চাকরি করবো না স্যার। দেখেন, আপনাদেরকে একটা কথা বলে আমি আর একটা আবার একটু ভালো করে একটু বুঝাই দেই। মানে ব্যাপার হচ্ছে নিজেকে এমনভাবে তৈরি করেন যে চাকরি আপনার পিছনে দৌড়ায়। এইভাবে তৈরি করেন না যে মামা খালা হ্যান ত্যান টাকা পয়সা কোনো সার্টিফিকেট একে একে ধরে ধরে চাকরি পাবো। জীবনটা অনেক বড়, জীবনের সময়টা অনেক দীর্ঘ। জীবনটা যখন আপনি একাকী ভাববেন, তখন প্রতিটা আপনার এই যে ছোটখাটো দুর্নীতি আপনার কষ্ট দিবে, বুঝছেন? স্যার কারণ আমার ছোট ভাই আমার থেকে 2 বছরের ছোট, তার বয়স পড়ে আছে, হঠাৎ করে সে মারা গিয়ে চলে গেল। যদি আমি মারা যাই, যদি আপনি এখন মারা যান, আপনার অতীতগুলো আপনি বলতে পারবেন? আপনার অতীতকে আপনাকে মাফ করে দিবে? সম্ভব? জীবনটাকে সুন্দর করেন, জীবনটাকে তাৎপর্য মণ্ডিত করেন, এবং হচ্ছে জীবনটাকে এমনভাবে তৈরি করেন যে আমরা কোনো কিছুর আশায় না, আমরা নিজেদেরকে তৈরি করি, সমাজে কিছু রেখে যায়। আমার ছোট ভাইয়ের কাছ থেকে আমি যে শিক্ষাটা পাইছি, মানে আমি ভুলবো না। ও
ও এত ছোট বয়সে আমাদের সবার ছোট। আমরা 5 ভাই বোনের মধ্যে আমার বোন যদি সব ছোট, 4 ভাইয়ের মধ্যে সবচেয়ে ছোট ভাই, সবার আগে সে চলে গেল। ডাক্তার পর্যন্ত বলছিল যে সব কিছু কমপ্লিট, পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে, মোটামুটি 11 কি 12 লাখ টাকা খরচ হয়েছে, আর আপনাদের কষ্ট করতে সে সুস্থ হয়ে গেছে। হঠাৎ করে 15-20 দিন পর বলতেছে 20 লাখ টাকা লাগবে, 1 মাস পর থেকে চিকিৎসা শুরু হবে। সে 1 মাসও টাইম পায়নি এখন। টাকা পয়সা কি দিয়ে কি হবে? সম্ভব? তাহলে আপনারা এত কম সময়ের মধ্যে এই যে ধরেন এত কিছু চিন্তা ভাবনা হ্যান ত্যান এগুলো বাদ দেয়। আজকে মরে গেলে দেখবেন কালকে 2 দিন, তাই না? সবাই তো বলি আমরা। এই জন্য নিজেদেরকে এমনভাবে তৈরি করেন যে আপনাদের প্রতিটা সময় যাতে সমাজের উপকারে আসে, নিজের উপকারে আসে, পরিবারের উপকারে আসে। অবশ্যই আমরা একটু সৎ হই, একটু কালচারাল হই, একটু সমাজের জন্য কিছু করি। কারণ আপনার বাড়ির পাশে যদি অন্য কেউ ময়লা ফেলে, আপনি ময়লাটা নিজে তুলে ফেলবেন, গালিগালাজ করবেন না, পারবেন? কিন্তু দেখবেন যে আপনারা একদম ডাইরেক্ট গালিগালাজ শুরু করে গুরুত্বের গালাজ করে ফেলতেন, বুঝতেন? সহজে ওই যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা তো ইয়ে পড়ছিলামই, তার যে বক্ষ বের করে মানে যে যেটা রাগ কমানোর যে একটা বিষয়, ঐশ্বরিক যে একটা বিষয়, আমরা তো বইয়ে পড়ছি না? তারপরে এই যে হিন্দুদেরও কিছু ধর্মগ্রন্থতে আছে। জি জি ম্যাম। আচ্ছা, আপনি না কথা বলছেন, আপনার কথা আমি শুনতে পাচ্ছি আবার পাচ্ছি না, এমন কেন হচ্ছে? নেটওয়ার্কের সমস্যা। তো এই জন্যে পাশের বাড়ি ওয়াইফাই। এই যে লাইফটাকে এই চাকরি করে প্লিজ উঠাই দিয়েন না, নিজেকে এমনভাবে তৈরি করেন। এই চাকরি যেমন আপনারা বিনা পয়সায় চাকরি পেতে পারে, কিন্তু ধরেন যে আপনারা কি করতেছেন, এত খাটতে পারবেন না বাবা, এত পরিশ্রম টরিশ্রম করে ইচ্ছে না, টাকা দিচ্ছে সার্টিফিকেট দেবে, সার্টিফিকেট দেবো, চাকরি নেওয়ার প্রতিষ্ঠানে খবর হতো রুমের উড়ায়। স্যার অ্যাকচুয়ালি 4 বছর আগে দিয়ে রাখছি 7.5 লাখ টাকা। ওনার খোঁজ নাই, টাকা রাখছি। স্যার বিষয়টা হচ্ছে আপনার ব্যাপার হচ্ছে কি জানেন, লোভ করতে হয় না, বুঝছেন? আপনি জীবনে সৃষ্টিকর্তা এমন একটা জিনিস, চাকরি ভাবো না ভাই। আমি যেটা বিশ্বাস করি, আমার যেটা হৃদয়ের বিশ্বাস, সৃষ্টিকর্তা এমন একটা জিনিস কাউকে নিরাশ করে না, এটা 100% আমি বিশ্বাস করি। কাউকে নিরাশ করে না, প্রতিটা মানুষকে সুযোগ দেয়। এই যে আমরা কি করি জানেন, যে আমার অসৎ উদ্দেশ্যে অসৎ উদ্দেশ্যে অসৎ উদ্দেশ্যে যখন কোনো কাজ করতে যাই, অল্প অল্প দিনে যখন আমরা হিউজ টাকা পয়সা ইনকাম করতে যাই, তখন কি হয় জানেন, এটার ফল পরে পাওয়া যায়। পরে দেখা যাচ্ছে যে আপনি সৎ হিসাবে একটু একটু করে কামাই করতে করতে 10 বছরে যদি আপনি 2 কোটি টাকা ইনকাম করতেন, 10 দিনে যারা অসৎ হয়ে 1 কোটি টাকা ইনকাম করে, তাদের হচ্ছে ওই 10 বছর পরে 2 কোটি টাকা লস হয়। এটা আপনি মিলাই দেখবেন, এটা সত্য। মিলে যাবে। আচ্ছা, আপনাদের কথা না অতিরিক্ত আমি শুনতে পাচ্ছি, একটু খুবই ডিস্টার্ব হচ্ছে। এখন হাঁসের দাম নিয়ে তর্কাতর্কি শুরু হয়েছে বলে, দুইটা মহিলার মধ্যে। স্যার চাকরির কোনো চিন্তা ভাবনা নিয়ে কাজ করছি না, আমাদের আশা হাঁসের দাম বড় আপনি হচ্ছে। অনেক কাজ পান, সেখান থেকে আমাদেরকে মানে শেখানোর জন্য আপনার কাজগুলো আমাদেরকে দিয়ে দিবেন, মানে আমরা যাতে ওইভাবে তৈরি হতে পারি স্যার। আচ্ছা, আমরা একটু হাঁসের গল্পটা একটু কম করি ম্যাম, আপনাদের হাঁসের গল্প আমরা শুনতে পাচ্ছি, প্লিজ। বগুড়ার হাঁস মনে হয় সম্ভবত। হাঁসের দাম দর নিয়ে ক্ষতি করছে। স্যার, ও হয়তো ভাবেনি যে মানে নিউজ। বগুড়ার হাঁস স্যার এই আসবে সামনে শুক্রবারে। তো এই হচ্ছে ব্যাপার, বুঝছেন? যেহেতু আমরা একটু পরে দিয়ে থাকি, যে আমরা যদি সততা নিয়ে থাকি, আমরা যদি নির্দিষ্ট পরিশ্রমগুলো করতে পারি, ব্যাপার হচ্ছে চাকরি আপনার পিছিয়ে দৌড়াবে। যে যার জায়গা থেকে একটু কঠোর পরিশ্রম করে শিখেন, একটা বার পরিশ্রম যদি করতে পারেন 1 বছর, পরে দেখবেন আরামই আরাম। আর আমরা পরিশ্রম করতে এত ভয় পাই, এই জন্য পরিশ্রমের ভয়ে 8-9 লাখ টাকা দিয়ে বসে থাকি, দিয়ে আমরা যাই সালাদ হয়, তাই না ম্যাম? আসলে কিন্তু ব্যাপারটা এরকম। অথচ আমার যারা বন্ধু বান্ধব আছে, 1 কি 2 জন বাদে 15-20 জনকে আমি চিনি, যারা টাকা ছাড়া চাকরি করতেছে সৎভাবে, এবং এখনো তারা একটু কষ্টে চলে, কিন্তু তাদের যে সুখ দেখছি আমি, সরকারি চাকরি করে, একদম সরকারি চাকরি করে। রিলে আমার এক ফ্রেন্ড আছে, তারা সুস্থ থাকে, খুব সুস্থ, তাদের ফ্যামিলিতে। আমার আর এক ফ্রেন্ডের মতন মাসে 2-3 লাখ টাকা করে ইনকাম করে না, সে হয়তো মাসে 80-90 হাজার টাকা পায়, কিন্তু তার পরিবারে যে আমি সুখ দেখছি, হাসি তামাশা সুখ, এটা খুব সুন্দর। খুব সাধারণ পরিবারের ছেলে, পরীক্ষা টরীক্ষা দিয়ে আমি জীবনে কোনোদিন দেখি নাই যে সে
এরকম লিখিত পরীক্ষায় কোনো জায়গায় চান্স নাই। এমন কোনো পরীক্ষা নাই যে পরীক্ষা শেষ টেকে না সবার আগে, 1 থেকে 5-এর মধ্যে টেকে। তাহলে আপনি চিন্তা করেন তার পরিশ্রমটা কতটুকু, আমরা কতটুকু করি। অথচ সেই পরিশ্রমটা না করে আমরা কি করি, পরিশ্রমের বদলে চিন্তা করে আমার মামা আছে, অমুক আছে, আমার টাকা আছে, খাবো, আমি টাকা চাকরি করবো। এই ব্যাপারগুলো ভুল। চারুকলার চাকরি টাকা দিয়ে হয় না, বুঝছেন ম্যাম? প্র্যাকটিক্যালের উপর নির্ভর। চারুকলার চাকরি, চারুকলাকে আপনি নকল করতে পারবেন না, পারবেন? না। ছবি আঁকা নকল করতে পারবেন অসম্ভব। না? হাতকে বলবেন এই হাত এঁকে দে, পারবেন না। এই জন্য আমাদের উচিত একটু পরিশ্রম করা এবং পরিশ্রম অনুযায়ী ফলের আশা করতে হয় না। ফলের আশা সৃষ্টিকর্তা দেখে নিবে, আর সৃষ্টিকর্তা না দিলে সৃষ্টিকর্তা নিজেই তো অপরাধী হয়ে যাবে। সৃষ্টিকর্তা কাউকে নিরাশ করে? গোটা পৃথিবী উনি চালায়, গোটা পৃথিবীর এতটুকু একটা পোকামাকড়ের আহার পর্যন্ত সে ব্যবস্থা করে। আর আমাদের সামান্য চাকরি নিয়ে আমরা টেনশন করি। অনেকে বলি না যে আমরা আল্লাহর ঘর রক্ষা করতেছি, আমরা হচ্ছে এই মন্দির রক্ষা করতেছি, অনেক আমরা এই করতেছি। এতই ভণ্ডামি। আল্লাহকে রক্ষা করতে হবে, সৃষ্টিকর্তাকে, এই যে মন্দিরকে রক্ষা করতে হবে, এই সাধারণ মানুষ রক্ষা করবে? সাধারণ মানুষকে তৈরি করলো সৃষ্টিকর্তা, আর সাধারণ মানুষ তৈরি করবে ওকে। এগুলো ফাজলাম কথাবার্তা চলবে না, বুঝতে? এই জন্য এখন থেকে হচ্ছে চিন্তাধারাটাকে চেঞ্জ করে পরিশ্রম করতে হবে চরম। আর আপনারা তো হয়তো জানেন যে পরিশ্রমের কোনো বিকল্প নাই। পরিশ্রম যদি না করেন আপনার কোনো বেল নাই, বোঝা গেছে? পরিশ্রম করেন দেখবেন সব কিছু হাতে নাগালে চলে আসবে। আমি তো বললাম যে আমি যখন চারুকলায় সাধারণত একটা জায়গায়, চারুকলায় যখন আমি হচ্ছে অ্যাডমিশন দিই, আমার কাছে মনে হচ্ছে আমি যদি চান্স না পাই, পৃথিবীর কারোর ক্ষমতা নাই চান্স পাওয়া। আমার এত কনফিডেন্স ছিল, এবং আমি 1 থেকে 5-এর মধ্যে হয়েছি। কেন এরকম কনফিডেন্স আসে, কখন আসে বুঝতে পারেন? পরিশ্রম কঠোর পরিশ্রম করলে যখন পরিশ্রম করতে করতে ধরেন যে এরকম ব্যাপার যে এর মধ্যে কিছু নাই, এক্সট্রা কিছু নাই, যে একটা ওয়ার্ড আমি জানি না, ব্যাপারটা এরকম। আমি যখন ক্লাস 8-এ আপনাদের কথা বলছি যে আমি ক্লাস 5 পর্যন্ত 6 পর্যন্ত জীবনের মধ্যে পাস করি, আজীবন ফেল করছি। 8 থেকে 9 সাবজেক্টের মধ্যে 7টাতেই ফেল করছি, এবং বিশাল একটা মাঠের মধ্যে 3জন কি 4জন মিলে কান ধরে দাঁড়া থাকতাম। এক এক টিচার আসতে এক এক রকম ভাবে মারতে চাই, অনেক রকম মার। কেউ বলতো যে এটা মার হচ্ছে চিনিমিনি মার খা, চিপ ধরে চিপে নিচে মার। বাপরে বাপ। অসংখ্য রকম মার খেয়েছি জীবনে আমি। তারপরে হচ্ছে আমার ছোটটা একটু দুষ্টু থাকতো, ওর অপরাধের শাস্তি পেতাম, কিন্তু আমি খুব ভদ্র ছিলাম। এত পরিমাণে জীবনে আমি মার খেয়েছি, যেটা ইদানিং কালেও কিছুদিন আগে চারুকলা থেকে রাত 12:30টার দিকে আসতেছি, একজন হঠাৎ করে ডেকে চড়াস করে চড় বের দিল আমাকে। যে আমি এখন কি করবো, দিশা মিশে না পেয়ে মানে কার চড়া দিয়ে ওকে মারতে শুরু করছি। যে মারাটার পরে আমি বললাম যে তুই দাঁড়া, তুই আমাকে কেন মারলি? ভাই ভুল হয়ে গেছে, আমি না অন্যজনকে মনে করছি করে আপনি মারছি। এইভাবে আমি আজীবনে খালি মার খেতাম সবার কাছে। ক্লাস 8-এ যখন জীবনে প্রথম পাস করলাম, এই সরি 6-এ বিশেষ বিবেচনায় পাস করলাম, 7-এ গিয়ে 17 হলো, 8-এ গিয়ে 2 হলো, 9-এ গিয়ে 1 হলো। এই আমার জার্নি। আমার সিস্টেম হচ্ছে টোটালি মুদ্রার এপিট ওপিট, মানে আমি করলে 100% করি, না করলে বাদ। বোঝা গেছে? জি স্যার। না করলে বাদ। তো এইটার কাহিনী বললাম এই যে কারণে, আমার পাশের বাড়ির এক স্কুল টিচার, শিরোল স্কুলের টিচার, আমাদের সরকারি গভর্নমেন্ট স্কুলের টিচার, সে জিজ্ঞেস করতো তোর কাউকে পরীক্ষা, তুই আজকে বাইরে কি করতেছিস? আর ভালো লাগতেছে না, এত পড়তে ইচ্ছা করে না আমার। কি হয়েছে, তোর ইংলিশ পরীক্ষা না ফার্স্ট পেপার? আমার হচ্ছে হ্যাঁ। আমি ধরেন তা আমার কাছে যে তখন ইংলিশ বই ফার্স্ট পেপার আমার এতটুকু মনে আছে যে কিছু নাই আমার আর পড়ার। তখন আমার সবেমাত্র ধরেন আমি নতুন স্টুডেন্ট, ভালো স্টুডেন্ট হয়েছি 2 রোল। এখন একটা 2 রোলের ছাত্রের যতটুকু পড়া দরকার আমি তার থেকে বেশি করে রেখে দিচ্ছি। আমি চাই আপনাদের কাছ থেকে এই ধরনের ফিডব্যাক, যে আমি বলার আগে আপনারা কাজকর্ম করে রেডি করে রাখবেন। তখন তো আমি বলবো যে আপনি ছাড়া কেউ চাকরি পাবে না। আমার মুখ দিয়ে যেন এই কথাটা বের হয়, এটা চেষ্টা করেন। আমি আপনাদেরকে বারবার বলতেছি, আমি কিন্তু আপনাদেরকে লিখে দিতে পারি। আমি যদি লিখে দিই যে হ্যাঁ আপনি চাকরি পাবেন, আপনি পাবেন, যদি মামা খালা টালা না হবেন তাহলে আমি তৈরি করে দিব, বুঝলেন? যদি আপনারা চান আমার কাছ থেকে আপনারা তৈরি হতে পারবেন, আর না চাইলে আমি আমার কিছু করার থাকবে, স্যার চেষ্টা করব। অবশ্যই চেষ্টা করবেন। তো যাই হোক, অনেকগুলো উদাহরণ দিলাম, অনেক একটু লেকচারও দিলাম, লেকচারগুলো দেওয়ারও দরকার আছে। কারণ ব্যাপার হচ্ছে আপনাদেরকে যদি উৎসাহ উদ্দীপনা না জাগাইতে পারি আপনারা তৈরি হবেন না। আর প্রতিটা মানুষের রিক্রিয়েশন দরকার আছে। কারণ আপনারা এখানে যারা আসছেন, আমার ধারণা সবারই একটা মানসিক কষ্ট আছে,
সেই কষ্টের জায়গা থেকে আসছে নিজেকে প্রমাণ করার জন্য, তাই তো? জি স্যার। চিন্তা করেন আমাদের লাইফ কিন্তু সৃষ্টিকর্তা শুধুমাত্র আমাদেরকে সংসার করার জন্য আর এই দৈনন্দিন ইনকাম করে পেট পুরে খাবো, ইনকাম করে পেট পুরে খাবো, এটা কিন্তু এটার জন্য কিন্তু পাঠায়নি, বুঝছেন? এটার জন্য পাঠায়নি। প্রতিটা মানুষের সমাজে কিছু না কিছু অবদান থাকে, সেই অবদানের জন্যই সৃষ্টিকর্তা আপনাকে পাঠাইছে। আপনাকে এই সৃষ্টিকর্তা এত বিশাল একটা এই ধরিত্রীর মালিক, গোটা পৃথিবীর সব কিছু তৈরি করছে তিনি সামান্য এই কাজে খাওয়া আর সংসার পালন করার জন্য আমাদেরকে পাঠিয়েছে, তাই মনে হয় আপনার? উনি এতই বোকা, উনি গোটা পৃথিবীর স্রষ্টা, গোটা মহাজগতের স্রষ্টা, উনি এত ক্ষুদ্র জিনিসের জন্য আমাদেরকে পাঠায়নি। এখানে একটা মহৎ উদ্দেশ্য আছে। এই উদ্দেশ্যটা সফল করার আগে আপনারা নিজেদেরকে প্রমাণ করেন, দেখবেন সেটাও কিছুটা হলেও জানতে পারবেন। হয়তো মরার আগে জানলেন, সমস্যা কি? জানলেন তো জানতে পারবেন। যেমন আমার কাছে মনে হয় যে আমি ধরেন যে সমন্বয়, বিভিন্ন গোষ্ঠীকে সমন্বয় করতে পছন্দ করি। আমি যেহেতু ক্রিকেট ক্লাবের ক্যাপ্টেন ছিলাম দীর্ঘদিন, আমাদের রাজশাহী ফার্স্ট ডিভিশনের ক্যাপ্টেন ছিলাম একটা নির্দিষ্ট ক্লাবের, তো আমার কাজই ছিল হচ্ছে সমন্বয় করা, যে কোনো কিছু পরিচালিত করা, যে কোনো কিছু লিড দেওয়া। তো এটা আমি ছোটো থেকে করে আসছি। গোটা স্কুলে ধরেন 1,500-2,000 স্টুডেন্ট, তখন আমাদের সময় তো অত স্টুডেন্ট থাকতো না। 2,000 স্টুডেন্ট মানে বিশাল। গোটা স্কুলের ক্যাপ্টেন ছিলাম আমি। ওখান থেকে দেখা যায় 17টা স্কুলের ক্যাপ্টেন থাকতাম আমি গোটা রাজশাহী। স্কাউট যখন করতে যেতাম তখন লিডার ছিলাম। তো এখানে আমি দেখতাম যে এটা আমার মানে এই কাজগুলো করতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করতাম। দেখেন এখনও কিন্তু এই টাইপেরই কাজ আমি করতেছি, কারণ কি আপনাদের মধ্যে আমাকে সমন্বয় করার জন্য পাঠানো হয়েছে। সৃষ্টিকর্তা না চাইলে কি এখানে আমি আসতে পারতাম? তার মানে আমি এখানে আসছি কেন? আপনাদেরকে একটু হেল্প করার জন্য, তাই তো? এই হেল্পগুলো যদি এখন আমার কাছ থেকে না নিতে পারেন, আমার তো কোনো অপরাধ থাকবে না, অপরাধ হবে আপনাদের। আপনারা তখন বলবেন যে আমরা টাকা দিতে আসছি, সার্টিফিকেট নিতে আসছি, সার্টিফিকেট চলে যাবো। অনেস্টলি আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে এখানে প্রতি বছর আমরা 5 থেকে 7 জনের বেশি বেটার কিছু পাই না। মনে হয় যে 5-7 জনের মধ্যে হয়তো 2-3 জন পেতে পারে, এটা আমার ওপিনিয়ন, অপশন। রেজাল্ট নিয়ে কোনো লাভ নাই। আরে বাবা, যেটা দরকার নেই সেটা নিয়ে আমরা আলোচনা না করি, এগুলো নিয়ে কোনো লাভ নাই, বুঝছেন? আপনি এগুলো না শিখতে পারলে, চোখে না শিখতে পারলে কোনো লাভ নাই। যদি মামা খালাও ধরেন, আপনি আজকে হোক, কালকে হোক, পরশুদিন হোক, এটার তো মনে আপনার একটা কষ্ট থাকবে যে আমি পিওরলি ভাবে আর যেতে পারি নাই, চান্স পাইনি। অথবা এটা থাকবে যে আমি তো ভালো ছবি আঁকাইতে পারি না, তাই নিয়ে রেকর্ডার কতদিন চলবে। বা দেখা যাচ্ছে পরবর্তীতে পরিশ্রম করে আস্তে আস্তে শিখলেন, কোনো না কোনো দিকে আপনার কমতি থেকে যাচ্ছে। কিন্তু যারা পিওরলি পরিশ্রম করে বা কাজ করে, এই যে আপনি এত কষ্ট করে ওখান থেকে আসেন, একটা কষ্ট পেয়ে তো আসছেন নাকি, যে আমার একটা বিশাল লস গেছে, আর না, আমি সেটাকে পুষায় নেন ম্যাম নিজের পরিশ্রম দিয়ে, তাহলে দেখবেন যে ওইটার কষ্টটা থাকবে না, বুঝছেন? কারণ চাকরির প্রতিটা মানুষের প্রয়োজন। আমাদের এত পরিমাণে জনসংখ্যা, তাই না? কোথায় কাকে চাকরি দিবেন চিন্তা করেন, সবার প্রয়োজন। আপনি খালি আপনাকে নিয়ে চিন্তা করতেছেন, আমি আমাকে নিয়ে চিন্তা করতেছি, অথচ উনি কিন্তু ওনাকে নিয়ে চিন্তা করতেছে। ওনার চিন্তা কিন্তু আমি করতে পারি না, কেন? কারণ নিজের আঙুল কাটতে যে ব্যথা পায়, সেই ব্যথা আপনি ছাড়া কেউ অনুভব করতে পারেন। এটাই হচ্ছে ব্যাপার। এই জন্য যখন আপনি অন্যকে নিয়েও আপনার মনে কষ্ট পাবেন, তখন মনে করবেন হ্যাঁ আপনি প্রকৃতির একটা অংশ হতে চলেছেন, আপনার মধ্যে মনুষ্যত্ববোধ আসা শুরু হয়েছে, বুঝছেন? মনুষ্যবোধ আসা শুরু হয়েছে, এটা আমাদের মাথায় রাখতে হবে। আর শিল্পী হওয়ার সবার আগে উত্তম চিন্তা ভাবনা হচ্ছে যেগুলো আমি বললাম। যদি এ ধরনের চিন্তা ভাবনা না থাকে, আপনি কিন্তু ভালো ছবি আঁকতে পারবেন না। কথার কথা, আমার পরে আপনার ক্ষোভ আছে। আপনাকে আমি বললাম যে আপনি আমার ছবিটা আঁকেন, আপনি কিন্তু আমার ছবি আঁকতে পারবেন না, কারণ আপনি পছন্দ করেন না। কিন্তু আপনি যদি আর্টিস্ট হন, আপনার মধ্যে তো রাগ বিরাগ থাকবে না, আপনি তো নির্ভেজাল, তখন কিন্তু আপনি আমার ছবি আঁকতে পারবেন। কারণ আপনি যখন আমার নাকের দিক তাকাবেন, কিন্তু একটু বাজে ছিল, তো নাক আঁকতেছি আমি, নাক ব্যাপারগুলো এরকম কিন্তু বাস্তব। এই জন্য সততা, অনেস্টি আপনার প্রতিটা পদে পদে আপনাকে হেল্প করবে। আর আমি বলি সৃষ্টিকর্তার কাছে এই যে 1,000 কোটি, 2,000 কোটি, ট্রিলিয়ন, বিলিয়ন টাকা কোনো বিষয় দেখেন, এত হাজার কোটি টাকা থেকেও এখনো মানে প্রতিদিন দেখবেন কত % মানুষ না খেয়ে থাকে না? তাদের খাবার দিতে পারি আমরা? দিতে পারি না। বাড়ির পাশে দেখবেন 2 বা 3 জন
বা দেওয়ার মতন পরিস্থিতি যে লোকগুলো ক্ষুধার্ত তারা তৈরি করে রাখছে? রাখে নাই, তাই তো? তাহলে চিন্তা করেন, সৃষ্টিকর্তা গোটা পৃথিবীকে খাওয়াচ্ছে, গোটা মহৎ জগৎকে খাওয়াচ্ছে না? তারা টাকা পয়সার কোনো বিষয় না। আর সৃষ্টিকর্তার কাছে ভালো কাজের ফল সৃষ্টিকর্তা আমাদেরকে দিয়ে দেয়। আর কাউকে নিরাশ করে না সৃষ্টিকর্তা। আপনি যে মনে করেন যে না সবাই সব কিছু পাইছে আমি পাচ্ছি না, এটা ভুল। আপনার সময় হোক আপনি অটোমেটিক পেয়ে যাবেন। যার রিজিক তার রিজিক সেই পাবে, তাই তো? যাই হোক, লোকশিল্প মূলত কারুশিল্পের ধারাতে তৈরি শিল্পকর্ম। যেমন কুমার যখন মাটির হাঁড়ি, কলসি ইত্যাদি বানায় তখন তা কারুশিল্প। তার মানে কি হলো? কুমার যখন মাটির হাঁড়ি, কলসি বানায় তখন তা কারুশিল্প। এই হাঁড়ি পাতিলের রং করে তাতে নকশা বা ছবি এঁকে হাঁড়ি বানানো হয় তখন তো লোকশিল্প। এই যে এখানে ভুল করছে, উল্টা বলছে। এখানে ব্যাপারটা হচ্ছে এরকম যে যেমন কুমার যখন মাটির হাঁড়ি, কলসি ইত্যাদি বানায় তখন এখানে লিখছে এটা কারুশিল্প, তখন এটা হবে লোকশিল্প। এই লোকশিল্পের উপরে যখন রং টাং করা হয় তখন এটা হচ্ছে কি শিল্প? কারুশিল্প। হ্যাঁ, দেখো হতে পারে বল। তবে লোকশিল্পের সাথে কারুশিল্পের পার্থক্য হলো কারুশিল্প দক্ষ কারিগরের তৈরি এবং তার ব্যবহারিক প্রয়োজন মেটায়। অন্যদিকে লোকশিল্প সাধারণ মানুষের তৈরি শিল্প সামগ্রী। যেমন এই যে যেগুলো আমরা যে রান্না করা হাঁড়ি, দৈনন্দিন পানি খাওয়ার কলস ব্যবহার করি, সেগুলোতেই মানে সাধারণ একটা কার্যক্রম না, কিন্তু অপর যখন হচ্ছে এই যে রং বা শিল্পের মনোভাবটা ফুটিয়ে তোলা হয় তখন সেটা কিন্তু সাধারণ থাকে না, তখন সেটা কি হয় ম্যাম? অসাধারণ হয়ে যায়, তাই তো? অসাধারণ হয় না? অসাধারণ হয়ে যায়। যেমন গ্রামের সাধারণ মেয়েদের তৈরি নকশি কাঁথা, এটা কি সাধারণ? অসাধারণ। অথচ দেখেন এই নকশি কাঁথাগুলো একসময় কিন্তু আমরা আমাদের শখের প্রয়োজনে না, আমরা আমাদের রাত্রের ঘুমানোর নিবারণ করার জন্য, ঠান্ডা না লাগে বা আরও অন্যান্য বিষয়গুলোর জন্য আমরা কাঁথা তৈরি করি বা বিছানায় পাড়ার জন্য তৈরি করি। এখন সেটা কি হয়েছে? কারুশিল্প হয়ে গেছে। কারুশিল্প হয়ে এই কারুশিল্পগুলো দেখবেন যে ওই অট্টালিকার মানুষজন যারা হচ্ছে মাটিতে যাদের পা থাকে না, তারা দেখবেন এইসব নকশি কাঁথাগুলো দেখবেন 10,000 12,000 টাকা করে কিনে নেয়। যেমন আমি হচ্ছে এই যে কাদিরাবাদ ক্যান্টনমেন্ট, আমার ফ্রেন্ড টিচার, আমি তো এখানে বললাম আপনাদেরকে বিশাল একটা ওয়ার্কশপ করছি, 5 লাখ টাকার একটা ওয়ার্কশপ করছি 8 দিনের। তো এখানে আমার ওই ফ্রেন্ডকে দায়িত্ব দেওয়া হয়েছিল নকশি কাঁথা আমাদের সুপুরা সিল্ক থেকে নিয়ে আসার জন্য। তা আমি, ওরা তো এইভাবে চেনে না, আমি গিয়ে ওকে কিনে দিলাম। তো এক একটা দাম হচ্ছে 8,000, 10,000, 12,000, 6,000, 7,000। এখন ধরেন এককালে আমার মা, আমার মনে আছে, কোনো একজন পাশের বাড়ির একটা মহিলাকে নিয়ে পুরাতন যে জামা কাপড়, শাড়ি কাপড় সেগুলো বিছিয়ে মনে করেন কাঁথা বানিয়ে সেই কাঁথাতে আমরা ঘুমাই। আমার কাছে মনে হয় যে পৃথিবীর শ্রেষ্ঠ একটা চাদর বা কাঁথা, এর উপরে কোনো কাপড় হতে পারে না। মায়ের আঁচল, এর উপরে কোনো কাপড় হতে পারে না। মায়ের মমতা, আঁচল সবকিছু, এবং সেই কাঁথা যুগের পর যুগ আমরা এখনো আছে। ধরেন ওই যারা অট্টালিকাতে থাকে তারা এই নকশি কাঁথার মূল্য বুঝবে? নকশি কাঁথা কত সহজ স্বাভাবিকভাবে তৈরি হয়েছে, অথচ সেই মানুষগুলা মাটিতে পা না দেওয়ার কারণে এখন তারা সেই কাঁথাগুলা 10,000 12,000 টাকা করে কিনে নিচ্ছে। অথচ এইসব কাঁথাগুলো আপনার আমার মা তৈরি করে আমাদের ঠান্ডা নিবারণের জন্য ব্যবহার করা হয়। বুঝতেছেন কত পার্থক্য? এই হচ্ছে ব্যাপার। ধরেন বড় লোকরা ভাত খাবে, ধরেন এতটুকু ভাত খাবে, প্লেটের উপরে এতটুকু ভাত নিবে, একটু তরকারি নিবে, এটা নিবে সেটা নিবে, নিয়ে চামচ টামচ হ্যান ত্যান দিয়ে খেয়ে মনে হয়, তারপরে দেখবেন 1000 রকম তার অসুখ বিসুখ, করোনা হয়ে গেছে, এটা সেটা নানান কিছু। কিন্তু ওই জায়গায় যে মাঠে যে কাজ করে রোদ্রের মধ্যে পান্তা ভাত খেয়ে মনে করেন বিষ খাইল, পান্তা ভাত কিন্তু এক প্রকার বিষ, এক সময় থাকে বিষ। যখন এটা পরিশ্রম করতে করতে কন্ট্রোল হয়ে যায় তখন এটা আর বিষ থাকে না, তখন এটা শরীরের উপযুক্ত হয়। যাই হোক, এটা যদি কিছুটা ভুল প্রমাণিত হয়েছে, ধরুন ওই কৃষকের দেখবেন এতদিন ডাক্তারের কাছে ওইভাবে যাওয়ার প্রয়োজন হয় না, তার অসুখ বিসুখও কম হয়, তার স্টেমিনাও প্রচুর, তার শক্তিও প্রচুর, তার সবকিছুই বেটার। সে সৃষ্টিকর্তার কাছে ফল আগে পাবে না ওই ধুনিটা ফল আগে পাবে? পরিশ্রমী ব্যক্তি তো ফল পাবে। আপনি খুব বড় হওয়ার ইচ্ছা আপনাদের সবার না স্যার? আমি কি বলি কি শুনেন, দেখেন আমি মাসে কিন্তু মেলা টাকা ইনকাম করি, মাসে প্রায় 2 লাখ টাকা ইনকাম করি আমার ব্যবসা থেকে।
নর্মালি, বুঝছেন? আর এখানে এসে ধরেন আমার যে স্টাফ থাকে তাদেরকে আমি যে বেতন দিই তার অর্ধেক টাকা বেতন আমি এখান থেকে পাই না। কেন আসি বুঝতে পারবে? এটা আমার ভালো লাগা, এটা আমার সক্রিয়তা। অনেস্টলি আমার ধরেন এখানে আসি না, যে বললাম আপনাদেরকে যে এই 1-3 ঘন্টা তোমার 5 থেকে 6 হাজার টাকা লস হয়, তারপরেও আমি আসি। এখানকার বেতনটা আমার কাছে কিছু না, এটা কোনো ভ্যালু নেই আমার কাছে, কিন্তু এটা ভ্যালু আছে। এই যে এই টাকাটা পাই না, আমি তো বাড়িতে বাজার করার টাকা দিয়ে দিই, এই টাকাটা আমি এক্সট্রা করে খরচ করি, আমার মার পিছিয়ে খরচ করি, বাবার ছেলের পিছিয়ে খরচ করি। কারণ কি এটা আমি এখানে 17 সাল থেকে আসি, তো এই টাকাটার মূল্য আমার কাছে অনেক। এই নামমাত্র একটা সম্মানই পাই, খুবই নামমাত্র, যেটা আপনারা কল্পনা করতে পারবেন না, হয়তো বিশ্বাস হবে না। ঠিক আছে, খুব নামমাত্র, কিন্তু এই টাকাটার মূল্য আমার কাছে ধরেন 10,000 টাকার থেকে বেশি। বললাম না, আমি বিশাল একটা লস করে আসি, কিন্তু বুঝেন আমার একদিনে হাফ বেলাতে আমার 5 থেকে 6 হাজার টাকা লস। তারপরেও আমি এখানে আসি জাস্ট আপনাদের সাক্ষাৎ বা আমার যে সক্রিয়তা আছে, আমার যে ভালো লাগা, এটা তো আমার ভালো লাগা। কিন্তু স্যার এটা তো আপনার শিক্ষাকে বাঁচিয়ে রেখেছে। এটা তো আমার ভালো লাগে। আমি কিন্তু আসতে চাই না, স্যার কিন্তু আমার উপরে দুঃখ হয়ে আছে। আমি কাউকে লক্ষ্য করে বললাম না আপনাকে যে আমি যতদিন যে কোনো মুহূর্তে আমি ছেড়ে চলে যেতে পারি, এটা যতদিন আসি আপনারা করতে থাকেন, করে নেন। এই যে মাঝে মাঝে দেখেন একে একে পাঠাচ্ছে, এখন এর মানে এটাই যে আমার ভালো লাগে আসতে আসতে। মানে সম্ভাবনা কম কমপ্লিট করতে পারবো কিনা। স্যার একদম বাইকটা ধরে নিয়ে আসবো আমি আসার টাইমে, মানে ব্যাপার হচ্ছে যে এটার জন্য যে আমি আসি, এটা কি জানো জানেন, এটা আমার সক্রিয়তা, শিখতেই পারবো না। এটা আমার আমাদের ভালো লাগা, স্বপ্নটা মানে একদম এটা নষ্ট দিয়ে হয়ে হচ্ছে গেছে। আমার ভালো লাগাটা আমি প্রকাশ করি। এটা আমি টাকা দিয়ে কিনতে পারবো আপনি না আসলে পারবো? আমাদের স্বপ্নটা নষ্ট হয়ে গেছে। না, এটা টাকা দিয়ে আমি কিনতে পারবো? পারবো না। ধরেন যে আমি এই টাইমটা বাদ দিয়ে যদি এই টাইমটা আমি বাসায় দুটো ছবি আঁকি, আমার 8-10 হাজার টাকা চলে আসে। এটা ঠিক। তারপরও আমি আসি, আমার ছবি আঁকা তো বাদই হয়ে গেছে অনেক দিন থেকে। তো এইটা বলার উদ্দেশ্য হচ্ছে যে ধরেন আপনি যখন ডাল ভাতের চিন্তা করবেন না, যখন আপনি আপনার কাজকে ভালোবাসবেন, তখন ডাল ভাতটা আপনার সকল মানে মানে কি বলবো, সকল কিছু থেকে আরামদায়ক একটা আহার হবে, সেটার মূল্য 1000 গুণ বেটার। কিন্তু আমার কাছে ওই ধনী পরিবারদের কাছে গিয়ে ভাত খেতে খুব কষ্ট হয়। আসলে কি 100 টাকা খাচ্ছি, 900 টাকা খাচ্ছি, বুঝছেন আমার কথা? এখানেই বলতেছি যে একটা নকশিকাথা যখন ধরেন আমি ব্যবহার করতেছি, আমার মায়ের তৈরি করা নকশিকাথা, সেটার উপযোগ কিন্তু আমরা এটা নিয়ে এতটা কল্পনা করি না। কখনোই করি। কিন্তু বড় লোকটা কিনে নিয়ে দেখবেন যে ফেসবুকে দিবে, এখানে দিবে, ওখানে দিয়ে বলবো, ভাবি জানেন আপনার ভাই না, আমি এতবার মানা করলাম, ভাবি জানেন না, তারপরেও আমার জন্য এটা কিনে নিয়ে আসছে। 12,000 টাকা খরচ করার দরকার আছে ভাবি, বলেন তো? এই যে ব্যাপারগুলা, ঠিক আছে, এটা যে কতটা হাস্যকর লাগে, মানে ওই মহিলা কিন্তু বোঝে না। যেগুলোতে আমরা হচ্ছে অভ্যস্ত, এই অভ্যাস যখন আপনি চেঞ্জ করবেন, আমরা তো মাছে ভাতে বাঙালি, ডালে ভাতে বাঙালি, তাই না? যেমন ডাল ভাত একটা পেঁয়াজ লবণ হলে দেখবেন আপনি পেট পুরে ভাত খেতে পারছেন না? যদি আপনাদের তরকারি না থাকে, আমার মনে আছে যে আমার প্রচন্ড ক্ষুধা লাগছে, রান্না করতে একটা সময় লাগবে, মাকে বললাম তুমি কি খাবার দিবা না আমি চলে যাবো? মা বললো দাঁড়া দিচ্ছি। মা তখন কি করে, চট করে গরম ভাত একটু নিয়ে ওর মধ্যে পেঁয়াজ মরিচ কেটে সরিষার তেল দিয়ে মেখে বলে নে। ওটা যে এত টেস্ট লাগতো আমার, বা ভাতের মার দিয়ে গুলে যে খাওয়াটা, এটা যে এতটা পিওর এবং টেস্ট লাগতো, সেই খাবার আমার কাছে মনে হয় 1000 টাকার খাবার থেকে অনেক বেশি মূল্যবান, বুঝছেন? যে মাঝে মাঝে পান্তা ভাত রাত্রে আমি ভাত কম খাই, অন্য কিছু না খেয়ে আমার ভাগে যে ভাতটা থাকে সেটা পানি ঢেলে রেখে আসি। সকালবেলা আমি ওটা চিন্তা করি যে ওটা খেয়ে আমি এদিকে আসবো বা কাজ করব, তার আগে দেখি আমার ছেলে সাবার করে ফেলছে, পান্তা ভাত খেয়ে ফেলছে। কারণ তাকে শিখাইছি আমি যেভাবে পান্তা ভাত খেতে হয়, একটা পেঁয়াজ নিবা, একটা মরিচ, পানি, ভাত খাওয়া, এটা চরম আরামের খাবার। এবং আমার ছেলে এখন বিশ্বাস করে এবং সেটাই খায়, চরম মানে আরামের খাবার। আমার ছেলে গরুর মাংস পছন্দ করে না, ওটা ওই যে একটু ছিটতে ছিটতে হয়, দেশি মুরগি পছন্দ করে, এই যে একটা রোস্ট পাওয়া যায়, এই জন্যে। পিচ্চিদের এক একজনের সাইকোলজিকে এক এক রকম। তো এটা বলার কারণ হচ্ছে, দেখেন যে এই যে কালচার গুলা আপনারা যদি ধরে না রাখেন, গোটা দেশ ধ্বংস হয়ে যাবে, আজকে তাসনিম জারা হয়ে যাবে, তাই না? আজকে তাসনিমও জারা হয়ে যাবে। এই জন্য লোকশিল্প, কারুশিল্প প্রতিবার পরীক্ষাতে আসবে, মানে 100% আসবে,
গতবার আসছিল হচ্ছে লোকশিল্প কারুশিল্পের পার্থক্য কি, পার্থক্য নিরূপণ করে দেখাও। এটা কিন্তু এত সোজা যে আপনারা বাড়ি যাবেন ভুলে যাবেন, এতই সোজা। আবার 2 মিনিট পড়তেই আপনাদের এই এত সোজা জিনিস পড়া লাগে না, অটোমেটিক মনে থাকবে। আবার 5-6 ঘন্টা পরে আবার ভুলে যাবেন, বুঝছেন? এই জন্য এটা যখন মন থেকে আপনি পড়বেন, জানার জন্য পড়বেন, তখন এটা জীবনে কোনোদিন ভুলবেন না আপনি। এই চারুকলার সাবজেক্ট গুলো পড়ার সিস্টেমটাই হচ্ছে হৃদয় দিয়ে অবলোপন করা, হৃদয় দিয়ে পড়া, তাহলে আপনি পারবেন। কেমন বোঝাতে পারলাম ম্যাডাম? বোরিং লাগতেছে? সাবাস। তাহলে শিল্প কি, শিল্পকলা কি? শিল্পকলা হচ্ছে আমার কাছে শিল্পটা আপনাদেরকে মনে পড়াইছি কি পড়াইনি আমি জানি না। আমার কাছে শিল্প মানে বলা মানে আমার কাছে এইভাবে মনে হয় প্রতিটা মানুষের মধ্যে শিল্পত্মক ব্যাপার থাকে, সেই ব্যাপারগুলো যখন সে বিভিন্ন মাধ্যম দিয়ে প্রকাশ করার চেষ্টা করে সেটাই শিল্প, সেটাই শিল্প। যেমন রবীন্দ্রনাথ বলে যে, উদাহরণটা ভুলে গেছি, গত বছর পর্যন্ত মনে ছিল আর মনে হয়, আমরা সবাই শিল্পী। যে শিল্পটা আমাদের মধ্যে থেকে নির্গত হয়, যেটা আমরা মানুষের দৈনন্দিন কাজে বা আমাদের দৈনন্দিন কাজে আমরা ব্যবহৃত করতে পারি, সেটাই শিল্প। ঠিক আছে? শিল্প হচ্ছে নান্দনিক, যার নান্দনিক বৈশিষ্ট্য থাকবে, যার নান্দনিকতার মাধ্যমে আমরা এর উৎকর্ষতা বিলাইতে পারবো, তখন সেটাই হচ্ছে শিল্প। মন দিয়ে শব্দগুলা চিন্তা করবেন, দেখবেন খুব আরাম লাগছে, ভালো লাগছে পড়তে। কষ্ট নিয়ে পড়বেন না, কষ্ট নিয়ে পড়লেই হবে না। যাই হোক, আপনাদের কারুশিল্প, লোকশিল্প এটা খুবই ইম্পর্টেন্ট, এবং এটা প্রতিবারই পরীক্ষাতে আসবে এবং এখনো আসবে। তো এখানে কিছু প্রশ্ন তৈরি করছে, এই যে বইটা করা হয়েছে, বইয়ের কিছু প্রশ্ন তৈরি করছে। একটা হচ্ছে দেখেন, শিল্পকলা সম্পর্কে যা জানো সংক্ষেপে লেখো। শিল্পকলা সম্পর্কে আপনাকে তো পড়তে হবে, যে পিডিএফ ফাইলগুলো অফিস থেকে নিবেন, সেখানে শিল্প কি ডিটেলস ভাবে লেখা আছে, দেখবেন, মন দিয়ে পড়বেন, পড়ে নিজের মতো করে লিখবেন। যদি নিজের মতো করে লিখেন 100-র মধ্যে 90 পাবেন, আর যদি বইয়ের ভাষা লিখেন 100-র মধ্যে 82-85 পাবেন, অ্যাজ ইউ লাইক, আপনাদের ইচ্ছা। ওকে। নান্দনিক শিল্প বলতে কি বোঝো? এই শিল্পে কিভাবে আমাদের অনুভূতিতে নাড়া দেয়। নান্দনিকতা মানে ধরেন আমি একটা কলস তৈরি করলাম, কলসের উপরে সুন্দর করে নকশা তৈরি করলাম এবং তার একটা আলাদা রূপ তৈরি হলো। সেই রূপটা দেখে আপনারা সবাই বলেন, বাহ স্যার খুব সুন্দর হয়েছে, খুব ভালো লাগছে আমাদের দেখতে। তার মানে ওই শিল্পটার নান্দনিকতা প্রকাশ পাচ্ছে। ওই শিল্পটা কিছু বলছে না, কিন্তু মানুষ তার প্রশংসা করছে। এই যে একটা নান্দনিক বৈশিষ্ট্য ওর মধ্যে থেকে বের হচ্ছে, এটাই নান্দনিকতা। এই নান্দনিকতা আর অনেক সুন্দর সুন্দর শব্দে বলা যায়, সেই শব্দগুলো বের করার দায়িত্ব আপনাদের। আমি জাস্ট মূল যে ব্যাখ্যাটা সেটা বলে দিলাম। ওকে। আচ্ছা, নান্দনিক শিল্প, লোকশিল্প এবং কারুশিল্পের ব্যবহারিক ক্ষেত্রগুলো সম্পর্কে আলোচনা করো বা সংক্ষেপে লেখো। দৈনন্দিন জীবনে কারুকলার প্রয়োজনীয়তা সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটা গতবারের আগের বার আসছে। দৈনন্দিন জীবনে কারুকলার প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করো। ওকে, এই প্রশ্নটা গতবারের আগের বার আসছে। আচ্ছা, অপরাজয় বাংলা ভাস্কর্যে মুক্তিযোদ্ধার যে অনুভূতি প্রকাশ হয়েছে তা লিখো। অপরাজয় বাংলা কোথায়? ঢাকায় দেখছেন না অপরাজয় বাংলা? ওই যে হাত ধরে দুজনে এইভাবে সামনের দিকে ঝুঁকে আছে অস্ত্র নিয়ে, অপরাজয় বাংলা। এটার ব্যাখ্যাটা পড়বেন। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদের গত ক্লাসে আমি পড়তে বলছিলাম, যে কি বলছিলাম, যে আমরা কিন্তু, আপনি আপনার দাদার নাম পর্যন্ত বলতে পারবেন, তার দাদার বাবার নাম বলতে পারবেন? আমি নিজেও হয়তো পারবো না। তাসনিম যারা সবই পারে, মেয়ে এবং ছেলে তো, ঠিক আছে, সবই পারে। তো আমি যেটা বলতে চাচ্ছি, যে ধরেন এই যে আমাদের যে স্থাপত্য গুলো আছে বাংলাদেশে, রাজশাহীতে কি আছে? স্বাভাবিক বাংলাদেশ আছে, গোল্ডেন জুবিলি টাওয়ার আছে, আছে, শুনছেন নাম? হ্যাঁ, ও সাসি শোনেন নাই? কে রে বা, নগর ভাষা না? কে রে বা বাহে, আপনি জানবেন কিভাবে? আমি নগদের রাত্রে দেখা যাচ্ছে 3টা-4টা বাজে রাত, নৌকার উপরে শুয়ে আছি। আফ, কি ফিলিংস। আত্রায়ে, জি না, রানীনগর গোয়াতা, নাম হচ্ছে গোয়াতা, নাম শুনছেন কখনো? সেখানেও নদী আছে। তো ওখানে ধরেন
আমি যে অনুভূতিগুলো পাইছি, আমি হচ্ছে গ্রাম বাংলার প্রকৃতি সম্পর্কে ঘাটছি। এই যে বাংলাদেশের স্থাপত্য যেগুলো আছে, অপরাজয় বাংলা, সাহস বাংলাদেশ, রাজু ভাস্কর্য ঢাকায়, জাতীয় স্মৃতিসৌধ, শহীদ মিনার, আর বিভিন্ন জায়গায় আছে না, রাজশাহীতে যে স্মৃতিসৌধ আছে, বরেন্দ্র মিউজিয়াম, যে বাঘা মসজিদ, এইগুলো সম্পর্কে জানতে হবে। আপনি নিজের দেশ সম্পর্কে আপনারা কিচ্ছু জানেন না, কিচ্ছু জানেন না। এগুলো সম্পর্কে একটু একটু করে যদি না পড়েন, আপনি আপনার কালচার সম্পর্কে কতটুকু লিড দিবেন? ভবিষ্যতে বাচ্চাদেরকে কি শেখাবেন? বাচ্চাদেরকে যে শিখাইতে যাবেন, আপনারা আসলে কি শিখাবেন বলতে পারবেন? কিচ্ছু জানেন না। অযথা হচ্ছে কি করছে, আলিয়ার পিছে দৌড়ে বেড়াচ্ছেন। আলিয়া মানে কি পড়ছেন তো না? মরিচিকা, মরিচিকার পিছে আপনারা দৌড়ে বেড়াচ্ছেন। তো এইভাবে দৌড়ে বেড়াতে হয় না। আপনারা নিজে বলতেছেন বারবার যে নিজেরা তৈরি হন। গত ক্লাসে আমি কত সুন্দর করে, গত ক্লাসে বা তার আগের ক্লাসে পাহাড়পুর, সম্পর বিহার, ময়নামতি, আমাদের দেশের যত ঐতিহ্য আছে, কালচারাল বিষয়গুলো আছে, কি বলছিলাম যে সবগুলো পড়তে বলছিলাম।